গাজল সিভিল সার্ভিস একাডেমিতে তোমাদের স্বাগত। আমি জয়ন্ত দাস। আজকের এই ভিডিওতে প্রফিট লস নিয়ে আলোচনা করব। প্রফিট লস মানে হচ্ছে লাভ ক্ষতি এবং তার সঙ্গে ডিসকাউন্ট বা ছাড়, এই নিয়ে আমরা আলোচনা করব। এটা বেসিক কনসেপ্টের ভিডিও। এরপর পরের ভিডিওতে তোমরা প্রশ্ন নিয়ে আলোচনা পাবে। এখন প্রফিট লস আলোচনা করতে গেলে আমাদের প্রথম যে যে টার্মগুলো দরকার লাগবে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। প্রফিট লস করতে গেলে আমাদের মোট তিন রকমের দাম নিয়ে জানতে হবে। প্রথম যেটা, সেটাকে আমরা ইংরেজিতে বলি কস্ট প্রাইস। ইংরেজিতে বলি কস্ট প্রাইস, মানে যার বাংলা হচ্ছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য খুব তার নামের মধ্যেই খুব ক্লিয়ার যে কোনো একটা জিনিস যে দামে কেনা হচ্ছে সেটাকেই আমরা ক্রয় মূল্য বলবো। ঠিক আছে? এরপর যেটা থাকবে সেটাকে আমরা ইংরেজিতে বলি এসপি, সেলিং প্রাইস, মানে হচ্ছে বিক্রয় মূল্য। মানে বাংলায় আমরা বলবো বিক্রয় মূল্য। ঠিক আছে? আ এটাও খুব ক্লিয়ার যে, যে দামে কোনো একটা জিনিস বিক্রি করা হচ্ছে। ঠিক আছে? এবার আরেকটা দাম নিয়ে আমাদের জানার দরকার, যখন আমরা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব তখন দরকার লাগবে। সেটা হচ্ছে মার্কড প্রাইস, মুদ্রিত মূল্য, কিংবা কোথাও কোথাও ইংলিশ ভার্সানে দেখবে লিস্টেড প্রাইস বলে একটা শব্দ থাকে। তো আমি এটাকে সংক্ষেপে ধরো এমপি লিখছি। তোমরা কোনো জিনিসপত্র কিনতে গেলে সেই জিনিসের গায়ে, প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে, যেটাকে আমরা সাধারণত এমআরপি বলি, সেটাকেই প্রফিট লসের ক্ষেত্রে আমি মার্ক প্রাইস বলে মেনশন করছি, যার বাংলা আমরা বলবো কি মুদ্রিত মূল্য। যার বাংলা মুদ্রিত মূল্য। ঠিক আছে? এই হচ্ছে তিন রকমের দাম। তাহলে প্রথম হচ্ছে কস্ট প্রাইস, যে দামে কেনা হচ্ছে। তারপর সেলিং প্রাইস, যে দামে বিক্রি করা হচ্ছে। আর একটা হচ্ছে মুদ্রিত মূল্য বা মার্ক প্রাইস বা লিস্টেড প্রাইস। ঠিক আছে? এখন সাধারণত কি হয় যে, যে দামে কেনা হচ্ছে তার থেকে বেশি দামে বিক্রি করা হয়, বাট সবসময়ই যে তা হয় তা নয়। কিন্তু আমরা জাস্ট আলোচনার জন্য কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি যে সেলিং প্রাইসটা, অর্থাৎ বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি। তাহলে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মাঝে এই যে গ্যাপটা থাকবে, সেই গ্যাপটাকে আমরা কি বলবো? প্রফিট বলবো। প্রফিট আহ বাংলায় যেটাকে আমরা লাভ বলছি। কোথাও কোথাও প্রফিটের, যদি ইংলিশ ভাষা কোশ্চেন ফলো করো তাহলে দেখবে প্রফিটের পরিবর্তে গেইন শব্দটা হয়তো থাকে, GAIN, গেইন এই শব্দটা থাকে। বাংলায় হচ্ছে লাভ। এখন সবসময়ই যে সেলিং প্রাইসটা বেশি হবে এমন নাও হতে পারে। কখনো কখনো সেলিং প্রাইসটা কম হয়, মানে কোনো কারণে কোনো জিনিস যে দামে কেনা হয়েছিল তার থেকে কম দামে বিক্রি করতে বাধ্য হলো। সেক্ষেত্রে কি হবে? প্রফিট না হয়ে এখানে আমরা লস বলবো। প্রফিট বা লস মানে হচ্ছে ক্ষতি। ক্ষতি হলো। তাহলে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা বলছি প্রফিট বা লস। তাহলে প্রফিটের পরিমাণ বা লাভের পরিমাণ আমরা হিসাব করব কি করে? আহ, লাভের পরিমাণ, যেটাকে আমরা প্রফিট বলছি, সেই প্রফিট কি করে হিসাব করব? না, সেলিং প্রাইস থেকে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য মাইনাস করি, তাহলে যেটা হবে সেটাকে আমরা লাভ বলবো। অর্থাৎ বিয়োগ করব যখন, তখন কি হবে? বড় থেকে ছোটটা বিয়োগ করব। বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করব। আবার যখন ক্ষতি হবে, ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ, তখন কি হচ্ছে? যে দামে কেনা হচ্ছিল তার থেকে কম দামে বিক্রি করা হচ্ছে। তাহলে তার মানে সেলিং প্রাইসটা কম হয়ে যাবে, বিক্রয় মূল্য কম হয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য বেশি হবে। সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ বের করতে গেলে আমরা কি করব? না, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করব। ঠিক আছে? এটা কি হবে? না, ক্ষতির পরিমাণ কত সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই গেল কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মাঝের ঘটনা।
এবার এই যে মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস এর মাঝে আর একটা টার্ম থাকছে। আমরা কোনো জিনিস কিনতে গেলে দোকানে যে দামে দেখি, অনেক সময় আমরা বলি যে না, এর থেকে কম দাম নিতে হবে একটু, যা লেখা আছে সেই দামে আমরা নেব না। কিংবা দোকানদার নিজে থেকেই বলে যে এটা দাম লেখা আছে এত, কিন্তু আপনাকে এইটা দিতে হবে। তাহলে ওই মার্ক প্রাইস মানে মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্য, তার মাঝে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে আমরা ডিসকাউন্ট বলবো। আমরা ডিসকাউন্ট বলছি, বা বাংলায় যেটাকে আমরা ছাড় বলছি। তাহলে ছাড়ের পরিমাণ আমরা কি করে হিসাব করব? ছাড়ের পরিমাণ, ছাড়ের আহ, পরিমাণ এইটা আমরা হিসাব করব যে মার্ক প্রাইস মানে মুদ্রিত মূল্য থেকে, মুদ্রিত মূল্য থেকে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য আমরা মাইনাস করব, এটা মাইনাস চিহ্ন। ঠিক আছে? তার মানে মুদ্রিত মূল্যটা নিশ্চিতভাবে কস্ট প্রাইসের থেকেও অনেক বেশি লেখা থাকে। কস্ট প্রাইস ক্রয় মূল্যর থেকে অনেক বেশি বাড়িয়ে দাম লেখা থাকে, তার থেকে কিছু ছাড় দিয়ে জিনিসটা বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য আমরা বিক্রয় মূল্য পাচ্ছি। তো মুদ্রিত মূল্য এবং বিক্রয় মূল্যের মাঝে যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা বলছি ডিসকাউন্ট বা ছাড়। এবার এই কটা পর্যন্ত কোনো অসুবিধা সেরকম থাকে না। সরি। তো আমাদের আরো দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে লাভের হার বা ক্ষতির হার কত হবে। লাভের হার বা ক্ষতির হার কত হবে? দেখো, যখন পার্সেন্টেজ হিসাবে আমরা হিসাব করব, ধরো লাভের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ, এই হিসাবটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কতটা লাভ হলো, লাভ বা ক্ষতির পরিমাণ বাই কি হবে, ক্রয় মূল্যের ভিত্তিতে আমরা হিসাব করব। আমি নির্দিষ্ট উদাহরণ নিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এটা ফর্মুলার মতো করে একটু নোট করে নাও। লাভ হলে লাভ বা ক্ষতি হলে ক্ষতি, তার পরিমাণ, নিচে আমরা কি করব, ক্রয় মূল্য করব। নিচে আমরা ক্রয় মূল্য করব এবং পার্সেন্টেজ করব, সেজন্য আমরা 100 দেব। সরি। দেখো, তাহলে লাভের হার বা ক্ষতির হার বের করতে গেলে তার ভিত্তি কি হবে? ভিত্তি ক্রয় মূল্য হবে বা কস্ট প্রাইস হবে। ঠিক আছে? আবার একই রকম ভাবে যদি আমরা ছাড়ের পরিমাণ, ছাড়ের পার্সেন্টেজ জানতে চাই, ছাড়ের পার্সেন্টেজ জানতে চাই, তাহলে কি করতে হবে? না, তাহলে ওই এই যে ছাড়ের পরিমাণ, যেটা ছাড়ের পরিমাণ, সেটাকে আমরা পার্সেন্টেজ করব কার ভিত্তিতে? না, এই যে মার্ক প্রাইস, মুদ্রিত মূল্য, তার ভিত্তিতে। মুদ্রিত মূল্য ইন্টু 100%। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে, যখন আমরা প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করছি, তার ভিত্তি হবে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, নিচে ক্রয় মূল্য। আর যখন আমরা ছাড়ের পার্সেন্টেজ বের করতে চাইছি, তখন কিন্তু তার ভিত্তি কি হচ্ছে? মার্ক প্রাইস হচ্ছে, মুদ্রিত মূল্য। অর্থাৎ ডিসকাউন্টের পার্সেন্টেজ বের করতে গেলে তার ভিত্তি হচ্ছে মার্ক প্রাইস, আর যদি প্রফিটের পার্সেন্টেজ বা ক্ষতির পার্সেন্টেজ বের করি, তার ভিত্তি কিন্তু কি হবে? না, তার ভিত্তি কস্ট প্রাইস হবে। এই দুটো কিন্তু একদম প্রফিট লসের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ঠিক আছে? এবার ধরো, আমি নির্দিষ্ট একটা উদাহরণ নিচ্ছি, সেই উদাহরণটা নিয়ে তোমরা আশা করছি বুঝতে পারবে। খুব প্র্যাকটিক্যাল একটা উদাহরণ। মনে করো কোনো একটা জিনিস 500 টাকা দিয়ে কেনা হয়েছিল। কোনো একটা জিনিস, আহ, কোনো একটা জিনিসের ক্রয় মূল্য ছিল মনে করো 500 টাকা। ঠিক আছে? এবার সেটার গায়ে দাম লেখা হলো কত? মুদ্রিত মূল্য, দেখো না, স্টিকার দিয়ে দাম লিখে রাখে। মনে করো সেই জিনিসটার দাম লেখা হলো 600 টাকা। ঠিক আছে? 600 টাকা দাম লেখা হলো, এবং সেই জিনিসটা বিক্রি করা হলো মনে করো, আহ, মনে করো হচ্ছে বিক্রয় মূল্য হলো, বিক্রয় মূল্য হলো
570 টাকা। এই হচ্ছে তিনটে জিনিস। এবার আমরা যদি মনে করি যে ওই জিনিসটা বিক্রি করে কত লাভ হলো, তাহলে লাভ কত হলো? 500 টাকা দিয়ে কিনেছিল, বিক্রি করেছে 570 টাকায়, তাহলে লাভের পরিমাণ বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমরা মাইনাস করব, মানে হচ্ছে 70 টাকা লাভ হলো। এবার যদি বলি যে লাভের পার্সেন্টেজ কত, লাভের পার্সেন্টেজ কত, এই যে 500, এই যে 70 টাকা লাভ হলো, সেই লাভটাকে আমরা হিসাব করব কি না 500 টাকার হিসাবে। অর্থাৎ এই লাভের পার্সেন্টেজ যেটা আমরা ফর্মুলা দিয়ে লিখতে যাচ্ছি, তার মূল ভিত্তিটা হচ্ছে যে 500 টাকায় যদি লাভ হয় 70 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এই কনসেপ্টটাকেই আমরা একটু ফর্মুলার চেহারা দিয়ে এরকম লিখছি: 70 টাকা লাভ হচ্ছে ক্রয় মূল্য 500 টাকা, তার উপর 100%। এটা যদি কাটাকাটি করো তাহলে দেখবে 14% লাভ হচ্ছে। ঠিক আছে, 14% লাভ হচ্ছে। এবার যদি বলা যায় যে ছাড় দিল কত পার্সেন্ট, ছাড় দিল কত পার্সেন্ট, না, মুদ্রিত মূল্য ছিল কত, 600 টাকা, বিক্রি করা হয়েছে 570 টাকায়, তাহলে ছাড়ের পরিমাণ কত হবে? ছাড়ের পরিমাণ হবে 600 থেকে আমরা 570 বিক্রি মাইনাস করব। 600 হচ্ছে মুদ্রিত মূল্য, মার্ক প্রাইস, আর 570 হচ্ছে সেলিং প্রাইস। এই মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ছাড়ের পরিমাণ, মানে 30 টাকা ছাড় পাওয়া গেল। তাহলে এই ছাড়ের পার্সেন্টেজ, ডিসকাউন্টের পার্সেন্টেজ কত হবে? না, 30 টাকা ছাড় পাওয়া গেল কত টাকায়? দাম লেখা ছিল 600 টাকায়। তাহলে 600 টাকার ভিত্তিতে আমাদেরকে ছাড়ের পার্সেন্টেজ নির্ণয় করতে হবে। তাহলে 30/600 ইন্টু 100%, এটা যখন কাটাকাটি করব, দেখো এটা হয়ে যাবে 5%। ঠিক আছে, এটা 5%। এবার যদি মনে করি যে কত পার্সেন্ট দাম বাড়িয়েছিল, যেটাকে ইংরেজিতে বলা হয় মার্কআপ, কত পার্সেন্ট বাড়িয়ে দাম লিখে রেখেছিল। না, এই যে 500 টাকার জিনিসে দাম লিখেছিল 600 টাকা, তাহলে দাম বাড়িয়েছিল যেটা, দাম বাড়িয়েছিল, দাম বাড়িয়েছিল কত, না, দাম বাড়িয়েছিল 600 থেকে 500 মাইনাস করব, তার মানে 100 টাকা দাম বাড়িয়েছিল। এবারে যদি বলি দাম বাড়ানোটা পার্সেন্টেজ হিসাবে কত, দাম বাড়ানো পার্সেন্টেজ, বাড়ানোর পার্সেন্টেজ, বাড়ানোর পার্সেন্টেজ 100 টাকা বাড়িয়েছিল, সেই হিসাবটা কিন্তু আমরা করব ক্রয় মূল্যের উপরে। দাম বাড়ানোর যে পার্সেন্টেজ, যেটা মার্কআপ পার্সেন্টেজ, সেটা আমরা করব কিন্তু কস্ট প্রাইসের ভিত্তিতে, ক্রয় মূল্যর ভিত্তিতে। সুতরাং 100/500 ইন্টু 100%, এটা কাটাকাটি করব, এটা হয়ে যাবে 20%। ঠিক আছে, তো এইভাবে তিনটে পার্সেন্টেজ কোনটা কার ভিত্তিতে হবে সেইটা কিন্তু খুব ভালো করে বুঝো। এই বিষয়গুলো কিন্তু একেবারে প্রফিট লসের গোড়ার কনসেপ্ট। ঠিক আছে, এগুলো কোনো মতে ভুললে চলবে না। এবার এর সঙ্গে অঙ্ক করার জন্য আমরা একটু কিছু প্রচলিত কৌশল মেনে চলবো। প্রচলিত কৌশল মেনে চলবো মানে, যেটা কস্ট প্রাইস হবে, যেটা ক্রয় মূল্য হবে, ধরো ক্রয় মূল্য যেটা হবে সেটাকে আমরা সবসময় কি করব, 100% ধরবো। যেটা ক্রয় মূল্য হবে সেটাকে আমরা 100% ধরবো। এবারে যদি কোথাও বলে দেয় যে প্রফিট পার্সেন্টেজ, মনে করো 10%, 10% লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য যেটা হবে, যেটা সেলিং প্রাইস হবে, সেটা কি হবে, 100+10, মানে হয়ে যাবে 110%। 110%। আবার যদি মনে করি যে লস 10%, ক্ষতি হলো 10%, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস কি করব আমরা, না 100 - 10, তার মানে 90% ধরবো। অর্থাৎ কস্ট প্রাইসটাকে আমরা 100% হিসাবে ধরবো। যদি প্রফিট হয় তাহলে 100-এর সঙ্গে প্রফিট পার্সেন্টেজ যোগ করে বলবো, আর যদি ক্ষতি হয় তাহলে আমরা 100% থেকে মাইনাস করে বলবো যে সেলিং প্রাইস এত পার্সেন্ট। ঠিক আছে, এটা গেল কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে রিলেশন। একই রকম ভাবে ধরো যদি ডিসকাউন্টের কথা আসে, তাহলে আমরা কি করব সেটা একটু শুনে নাও।
দেখো, যখন আমরা ডিসকাউন্ট যখন আমরা ডিসকাউন্টের প্রসঙ্গ আসবো, তখন কিন্তু কি করব না, মার্ক প্রাইসকে 100% বলে ধরবো। যখন ডিসকাউন্ট এবং সেলিং প্রাইসের মধ্যে কথা হবে, তখন আমরা কি করব, মার্ক প্রাইসটাকে 100 নেব। কেন না, মার্ক প্রাইসের ভিত্তিতে ডিসকাউন্ট দেওয়া হয়। এবার যদি বলা হয় যে 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট মানে ছাড়, 15% ছাড়, অর্থাৎ যদি 100 টাকা দাম লেখা থাকে তাহলে তুমি 15 টাকা ছাড় পাবে। সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট করতে হবে কত, সেলিং প্রাইস হিসাবে দিতে হবে কত না, 100 টাকা থেকে 15 ছাড় গেলে 100 - 15, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য যেটা হবে সেটা হবে কত, 100 - 15 মানে হচ্ছে 85%, মানে হবে 85%। সুতরাং এটা ভালো করে বুঝো, যখন আমরা মার্ক প্রাইস এবং সেলিং প্রাইসের প্রসঙ্গ আলোচনা করব, তখন মার্ক প্রাইসকে 100 ধরবো, সেলিং প্রাইস 100 থেকে মাইনাস করে বলবো। আবার যখন কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে কথা হবে, তখন কিন্তু কস্ট প্রাইসকে আমরা 100% ধরবো, প্রফিট হলে 100 প্লাস করে সেলিং প্রাইসকে পার্সেন্টেজ হিসাবে ধরবো, আর যদি লস হয় 100 থেকে মাইনাস করে সেলিং প্রাইসকে অত পার্সেন্ট বলবো। এই কয়েকটা কথা যদি তোমরা ঠিক ঠিক করে বুঝো এবং ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু প্রফিট লসের কোনো কোশ্চেনই তোমাদের আটকাবে না। দরকার হলে ভিডিও আবার একবার দুবার ভালো করে দেখো, এই কথাগুলো বারবার বারবার শোনো এবং নোট করে রাখো, তাহলে কিন্তু প্রফিট লসের কোশ্চেন সলভ করতে খুব সুবিধা হবে। আদারওয়াইজ এই বেসিক কনসেপ্ট ছাড়া কিন্তু প্রফিট লস সলভ করা একটু কঠিন হবে। আর সেদিক থেকে বলতে গেলে প্রফিট লস কিন্তু খুব বাস্তবসম্মত একটা চ্যাপ্টার, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে খুব খুব মিলে যায়। ফলে প্রফিট লস নিয়ে হয়তো তোমাদের অনেক ধারণা আছে যে কঠিন চ্যাপ্টার, খুব কঠিন হতে পারো না, সেরকম কিন্তু নয়। প্রফিট লস আমার মতে খুব সহজ এবং খুব প্র্যাকটিক্যাল চ্যাপ্টার, যার সঙ্গে আমরা নিজেদেরকে রিলেট করতে পারি। আই হোপ এই বেসিক কনসেপ্ট যেটুকু বললাম সেটুকু কিন্তু তোমরা বুঝতে পারবে। দরকার হলে ভিডিও একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3বার দেখো। থ্যাংক ইউ।